আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম একটা কালার টিভি কিনলাম, নতুন, সাদা কালো দেখতে ভাল লাগে না, যেই রং সেই রং না দেখলে কি মজা লাগে, কি কোন চেয়ারম্যান সাহেব? যাও। ওয়ালাইকুম আসসালাম। একটা কালার টিভি কিনলাম, কিস্তিতে না, নগদ দিয়ে কিনছি। ভালো ভালো। ভাই দেখো, মজিদ ভাই মনে হয় আসলে গুপ্তধন পাইছে। আমারও তাই মনে হয়, কিন্তু এতদিন সন্দেহ ছিল, এখন মনে হয় গুপ্তধন কথাটা মিশা না। হইতেও পারি, অল্প কয়েক বছরে এত পরিবর্তন, এত উন্নতি কেমনে সম্ভব? কি আনিস ভাই এমন চুপ মাইরা আছেন কেন? হ্যাঁ কই ঘরের লগে ঘর, আপনি তো ভালো জানেন কথা। কি জানি হ্যালো, কে? সুমি, তোর মাই কই? হ হ কিনছি, নিয়ে আসতেছি, এই তো এসে পড়ছি, আর একটু। হ হ। স্পেশাল সুরমা খাওয়ানটা নিয়ে আসো তো মা। আনতেছি আব্বা। এই যে বেলা কত হইছে দেখছে, আগে তুমি যে খাওয়ান লাগবো, তারপর না আপনি আপনার গরু রে খাইবেন। কি কও? আমার কোলা মায়া গো না খোয়া আমি খামু? আরে খাইছি কোনদিন? এটা তুমি কি কইলা? হায় হায়, কয় কি এই গরু আপনার কোলা পান? আল্লাহ আল্লাহ, কি সব কয়? ওই যে বদর হাডিটা আইছে, তুমি মা তুই ভেতরে যা। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? চশমাটা খোলো, চোখ না দেখে কথা কই কানতে। ও চাচা, আপনার কাছে শুনলাম আপনারা নাকি কালার টেলিভিশন কিনছেন, তো চলে আসলাম দেখতে। চলেন চাচি দেখি। এই বাক্সে ভরা আছে, ওখানে তো খুলি নাই। খুলে নাই এখনো? হ্যাঁ। ও এই জন্যই গ্রামের মানুষ এইসব কয়, বুঝছি এবার। বাজান কি সব কয়? কি কয় বুঝেন না? গুপ্তধন, গুপ্তধন পাইছেন। আমি আসলেই আপনারা চমকায় যান, আমি যাতে ভিতরে না যাই এই জন্য পন্দি বিক্রি করেন। হ্যাঁ, বুঝি না ভাবছেন? আচ্ছা যাক, বাদ দেন। চাচি সুমি কই? অসুমি, সুমি, সুমি শুনি শুনি বাড়িতে নাই, বেড়াইতে গেছে। ও তাই না? চল চাচা, সত্যি পাইছেন? হ্যাঁ পাইছি, কার কি? না কি পাইছেন, কি পাইছেন? স্বর্ণের দেখ পাইছি, অনেক দেখ, এখনো তুমি শেষ করতে পারি নাই। ওই গোয়াল ঘরে পাইছি। চাচি আসি, আসসালামু আলাইকুম।
আচ্ছা, আপনি হঠাৎ এরকম রাগ করলেন কেন? এই রাগ কইরা আবল তাবল কত কিছু কইলেন। এখন এই পোলাটা যে সারা গ্রাম বইরা কইবো আর গ্রামের মানুষ এটা বিশ্বাস করবো। বিশ্বাস করলে করুক, তো আমার কি? আচ্ছা, এখন এই মাথাটা একটু ঠান্ডা করেন। মাথা ঠান্ডা করুম? ওই বদমাসে দেখলেই আমার মেজাজ চুইরা যায়। বদের হাড্ডি, লুঙ্গির লোকে জুতা পরে, কালো চশমা চোখে পরে, আমার বাড়িতে এসে আমার মেয়ের পেছনে ঘুরঘুর করে। কত বড় সাহস! আচ্ছা থাক, বাদ দেন বাদ দেন। এই হাজার হইল, ওইটা তো চেয়ারম্যানের পোলা। চেয়ারম্যানের পোলা হইতে কি হয়েছে? আমি চেয়ারম্যানের ডরাই? চেয়ারম্যান সাহেব, এর একটা বিহিত করেন। মজিদ গুপ্তধন পাইলে পাইছে, তাতে তোমাকে সমস্যা কি? মজিদ তো আর তোমাকে কোনো ক্ষতি করতেছে না। ক্ষতি এখন করতেছে না ঠিকই, কিন্তু পরে যে করব না এর সিউরিটি কি? কষ্ট করে কও কি কইতে যাও। আমার মনে হয় ক্ষতি আম গোছাইয়া আপনারই বেশি হইব। দিনে দিনে যেরকম উন্নতি করতেছে, আপনারে ছাড়াইয়া যাইতে আর বেশি দিন লাগবো না। তাছাড়া হাতে এখন টাকাও আছে, কোন দিন না আবার ইলেকশনে খাড়ায়া যায়। ঠিক আছে, তোমরা এখন যাও, আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়, তোরাই তো আমার সব। এই যে টাকা পয়সা, সয় সম্পত্তি, সব তো ওজনই তো আমি পাইছি। মানুষেরে কই না, কিন্তু তো করে না কইয়া তো আমি পারি না। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. দেখছি জিন, মসজিদে দেখলাম জিনের লগে কথা কইতেছে। আমি শিওর জিন। আমার ডর করতেছে। আপনারা কেউ দেখে নাই তো? আমার দেখে না। আমার পরাণ পাখি আমার বাড়ি যা
হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। ও সুমির মা, সুমির মা, কি সর্বনাশ হয়ে গেছে রে। আমার কি সর্বনাশ হলো রে। ও সুমির মা, কি সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বদমাশরা আমার গোয়াল ঘর কুপায় একেবারে সেরাবেরা করে দিয়ে গেছে। যাও রে, দরকার নাই। আচ্ছা, কোনো ক্ষতি হয় নাই তো? গরুগুলান সব ঠিক আছে তো? সব ঠিক আছে, কিন্তু ঘরটা কুপায় একবার সেরাবেরা করে দিয়ে গেছে। ও বুঝছি, সব দোষ আপনার। আপনিই তো সেদিন কইছেন যে গুপ্তধন আছে ওই গোয়াল ঘরে, আর এই যে শূন্য গেল চেয়ারম্যানের পোলায়, এটারই ফল ওইটা। আমি কইলাম আর বদমাশরা এই কাম করবো? ভাবি গো, কি হইছে? আমার গাই গরুটা মনে হয় বাঁচবো না ভাবি। ও কদিনের মত থেকে সে চিল্লানি শুরু করছে, আর মুখ দিয়ে সমানে ফেনা বাড়িতেছে, মনে হয় বাঁচবো না। ভাইজান, আমি এখন কি করুম ভাইজান? উপজেলা ওই পশু ডাক্তার এখানে নিয়ে যাও। গরু ডাক্তার? হ্যাঁ, গরু ডাক্তার, তাড়াতাড়ি নিয়ে যাও। কিন্তু নিমু কেমনে? যা অবস্থা, হাঁটুনে কোনো উপায় নাই। এই সময় তো কোনো ভ্যান গাড়িও না। ডাক্তার লোকে তো আপনার খুব ভালো খাতির আছে, আপনারও মান্যও করে। আপনি একটা কাম করেন না, একটা মোবাইল করে দেন, ডাক্তার সাথে বাড়িতে আসতে বলেন। ও মা সুমি, মোবাইলটা দে তো মা। হ্যালো, সালাম আলাইকুম, আমি মজিদ। জি, ওই গরুটার মুখ দিয়া ফেনা বাড়াইতেছে, খালি ছটফট করতেছে, শুয়ে আছে, উঠতে পারতেছি না তো। হ্যাঁ, আপনি কি একটু আসবেন দয়া করে ডাক্তার সাহেব? আসবেন? আচ্ছা 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 আচ্ছা। মিয়া, যা যা ওষুধ দেওয়ার দিয়ে দিয়েছি, আশা করি আপনার গাভী ভালো হয়ে যাবে।
কিন্তু আপনার গাভীর এই অবস্থা কেন? এরকম থাকলে দুধ দিবে কিভাবে? কি করবো ডাক্তার সাহেব, সবই আমার কপাল। শোনেন, কপালের দোষ দিয়েন না। যে গাভী থেকে আপনার এত আয় রোজগার হয় তারা যদি একটু যত্ন আত্তি না করেন তাহলে কপালের দোষ কি? আচ্ছা আপনি গাভীর প্রজনন করেন কিভাবে? গাভী যখন গরম হয় তখন সারের কাছে নিয়ে যায়। কেন আপনি ওই কৃত্রিম ভাবে প্রজনন করেন না কেন? মানে যেটা হলো ইনজেকশন দিয়ে। সার থাকতে ইনজেকশন দেবো কেন? শোনেন আনিস ভাই, এই স্বাভাবিকভাবে যদি প্রজনন করেন তাহলে গাভীর অনেক সমস্যা হইতে পারে। এই যেমন মনে করেন গাভীর ব্রুসেলোসিস, ভিব্রিওসিস, ট্রাইকোমোনিয়াসিস, যক্ষা, এমনকি যৌন রোগও হইতে পারে, যাতে গাভী নষ্ট হয়ে যেতে পারে এবং অনেক সময় বাচ্চার মা হওয়ার ক্ষমতাও হারায়। কোনো কোনো রোগ, মনে করেন গাভীর যদি যক্ষা হয়, সেটা দুধের মাধ্যমে মানুষের মধ্যেও ছড়াতে পারে। এছাড়া এইসব সারের জাত ঠিক থাকে না বলে বাচ্চার গুণগত মানও খারাপ হয়। আবার এই বাচ্চা যখন ভবিষ্যতে মা হবে তখন আপনি দুধও কম পাবেন। অন্যদিকে কৃত্রিম প্রজনন, মানে যাকে আপনারা ইনজেকশন বলেন, সেখানে উন্নত জাতের রোগমুক্ত সারের বীজ ব্যবহার করা হয়। গাভী সারের সংস্পর্শে আসে না বলে সেখানে রোগও ছড়ায় না। এই সারের জাত ভালো বলে বাচ্চাও ভালো হয়। আবার ভবিষ্যতে এই বাচ্চা যখন মা হবে তখন দুধও বেশি দিবে, আয়ও ভালো হয়। আসসালামু আলাইকুম আনিস ভাই। ওয়ালাইকুম সালাম। শরীরটা ভালো নেই? হ্যাঁ, তোমাকে তো ভাই ভালোই আছি। তা সাত সকালে গরু লয়ে কই যাইতেছো? এই একটু খোলা মাঠে যাবো, গরুটির হাওয়া বাতাস খাবো, বুঝলেন নাই? তাহলে আমার গাড়ি হাওয়ায় উড়া উড়া। আবার এই যে দেখেন, এই যে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে এই যে গরু ছাগলরে এই বড় খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়, এইটাও গাভীর জন্য খারাপ। এত গরু ছাগল একসাথে থাকলে এতে গরু ছাগলের কিন্তু কৃমি হওয়ার সম্ভাবনা আছে। এমনকি এতে গাভীর ইনব্রিডিংও হতে পারে। এই ইনব্রিডিংটা কি হাসান ভাই? আমাদের দেশে গাভী বা বকন যখন ছেড়ে পালন করা হয় তখন এই গাভী বা বকনের সাথে তাদের বাবা, ছেলে, ভাই, এমনকি নানার সাথে মিলন হতে পারে। এই মিলনটা কি বলে? ইনব্রিডিং। আর এই ইনব্রিডিং এর ফলে যেই বাচ্চা হবে সেই বাচ্চা হবে ক্রমশ ছোট এবং তাতে জাতেরও অবনতি ঘটবে। জাতে ছোট এবং আকারে ছোট গাভী কখনই বেশি দুধ দিবে না, এতে করে কৃষকের ক্ষতি এবং আয়ও আপনার কম হচ্ছে। এসব গাভী বা বকনের বংশগত রোগও হতে পারে, এমনকি বন্ধও হয়ে যেতে পারে। তবে গাভী বা বকনের এই সময়টায়, মানে প্রসবকালীন সময়ে, একটু দানাদার খাবার এবং কাঁচা ঘাস অবশ্যই দিতে হবে, এতে করে রত্ন বেরিয়ে আসবে। আর দুধও বেশি দিবে। এত দুধ হইলে বেচুম কই? কেন, ব্র্যাকের আরং দুধ আছে না? সবই তো বুঝলাম, কিন্তু এই কৃত্রিম প্রজনন কিভাবে করাবো, কোথায় বা করাবো? শোনেন আনিস ভাই, এই কৃত্রিম প্রজনন খুবই সহজ জিনিস। ব্র্যাকের অনেক কৃত্রিম প্রজনন কর্মী বাংলাদেশে নিয়োজিত আছে। আর এই ব্র্যাক দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে স্বেচ্ছাসেবক নির্বাচন করে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আমার গ্রামের যে জলিল ভাই, সে হচ্ছে ব্র্যাকের কৃত্রিম প্রজনন কর্মী। আমি তাকে সব বলে দিচ্ছি, সে এসে আপনাকে সব বুঝিয়ে দেবে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, শুধু কৃত্রিম প্রজনন করালে চলবে না, সময় মতো গাভীকে খাওয়া দিতে হবে এবং কৃমির ওষুধ দিতে হবে। তাহলেই আপনি পাবেন সুস্থ সবল গরু আর বেশি দুধ। আপনাকে একটা ভালো খবর দিয়ে আনিস ভাই, ব্র্যাক দুধদানকারী গাভীকে খাওয়ানোর জন্য পিলেট আকারের সুরমা সুপার নামে একটা দানাদার খাবার বাজারজাত করছে, যেটা ঠিক মতো খাওয়ালে এবং দুধ দহন পদ্ধতি সঠিকভাবে যদি মেনে চলেন তাহলেই আপনি পাবেন বেশি দুধ। বুঝলেন? আজকে তাহলে আসি। চলেন আপনি একটু আগায় দিয়ে আসি। আরে না না, আপনি দেখেন আপনার গরুর কি অবস্থা, আর শুনেন ওষুধগুলি ঠিক মতো খাওয়াবেন, বুঝছেন? ভাবি আসি। আসসালামু আলাইকুম।
কাগজ? চেয়ারম্যান সালিশ ডাকছে, সচিব নোটিশ দিয়ে গেল। কি সালিশ? গুপ্তধন। কোন কি? রাতে আমার গোয়াল ঘর কোপায়া যায়, চেয়ারম্যানের পোলা অত্যাচার করে। কই আমি সালিশ ডাকুম, নাহলে উল্টা আমার নামে সালিশ। কালকে চেয়ারম্যান বাড়িতে সালিশ হইব। ধর মিয়া পুরান খবর রাখেন, নতুন কিছু জানলে কম। কোনো চিন্তা করেন না, আমাকে লেগে আল্লাহ আছে। আর যা কথা কইবেন সব সত্য কইবেন। আব্বা এটা রাখেন। এটা কি? গুপ্তধনের ঠিকানা। তাহলে শুরু করা যাক। কি কর মুরব্বী? জি শুরু করে। মজিদ, তুমি তো জানো এই সালিশ কি জন্য ডাকা হয়েছে। এখন আসল কথাটা করে ফেলাও, আমার মেলা কাম পড়ে রয়েছে। তুমি আসল কথাটা স্বীকার গেলে সবার জন্যই মঙ্গল। কি শিকার যাবো? বুঝো না কি শিকার যাইবা? শোনো মজিদ মিয়া, আমরা হক গলেই এই গ্রামের মানুষ, সবাই সবার খবর জানে। তুমি যে গুপ্তধন পাইছো এটা তো মিছা কথা না।
যদি কই মিশা তাহলে আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাস করানোর মতো কোনো প্রমাণ নাই। মজিদ ভাই তাড়াতাড়ি কইয়া ফেলাও, দেরি করো না। আমি কোনো গুপ্তধন পাই নাই। হ্যাঁ? তারপরেও যদি আপনারা গুপ্তধন কথা স্বীকার করাইতে চান তাহলে আমি এই কথাটাই কমু যে এখানে আপনারা গুপ্তধন ভাবছেন। এই যে গুপ্তধনের ঠিকানা। আরে এটা কি এর ঠিকানা? এটা তো একটা মোবাইল নাম্বার লেখা। জি এইটাই। হ্যালো, কে? আরে আমি সালাম চেয়ারম্যান কইতেছি। বেটা আচ্ছা শোনো, তুমি অক্ষণে আমার বাড়িতে আসো। আব্বা কেনা ঠিকানা দেন। না মাথা গরম করিস না, আমি তো কইছি, আমি তো টেলিফোনে কইছি। হ্যাঁ তুমি কোন রকম চালাকি করলে কিন্তু তোমার খবর আছে। আরে আরে হাসান সাহেব যে এইদিকে কি মনে করে হঠাৎ? আরে আসেন 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 আসেন, বসেন বসেন। আপনার এই বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম। হ্যাঁ ওদিকে বসেন, ওদিকে বসেন। আরে চেয়ারে বসেন না, চেয়ারে বসেন। পরে এত লোকজন দেখে ভাবলাম আপনার কিছু হয়েছে কি, তাই দেখতে এলাম। আরে সমস্যা নেই তো স্যার। না না, আরে শুনলাম মসজিদ নাকি গুপ্তধন পাইছে, তাই সালিশ ডাকছি যে এর মধ্যে ঘটনাটা কি। গুপ্তধন পাইছে? এটা আপনারা কি করেন? আপনি তো জানেন না? হ্যাঁ পাইছে তো। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার মোবাইলে কল দিচ্ছিলেন, কই আপনার গাড়ি কোথায়? আরে তুই তো আমাকে জলিল, তুমি কিসের দাবি খুঁজো? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ আচ্ছা বসো 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 বসো। আর তোমার লগে এগুলো কি? হ্যাঁ ব্র্যাকের কৃত্রিম প্রজনন কর্মী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ ও সাভার সরকারি গরু প্রজনন খামার থেকে হ্যাঁ কৃত্রিম প্রজনন করে প্রশিক্ষণ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গরু কৃত্রিম প্রজনন। মসজিদ ভাই তো আমার ভালোই ছিল। হ্যাঁ আরে মসজিদই তো তোমার নাম্বার দিছে, তোমার সাক্ষী মানছে। মসজিদ যে গুপ্তধন পাইছে এই সম্পর্কে তুমি কি জানো সেটা কও। জলিল ভাই তো আমারে গুপ্তধনের সন্ধান দিছে। তার কথাতে দেশি গরুগুলার ওই কৃত্রিম প্রজননে বাচ্চা হওয়া মা এখন ওই আগের গাভীর চাইতে 10 গুণ বেশি দুধ দেয়, তাতে আমার উন্নতি হয়েছে। সেটারে আপনারা গুপ্তধন ভাবতেছেন। আচ্ছা জলিল, এই যে মসজিদ যা কইলো এগুলো কি সব ঠিক? জি ঠিক। কি আমরা ব্র্যাকের কৃত্রিম প্রজনন করব। আমাদের মাধ্যমে গরু কৃত্রিম প্রজনন করালে যে বাচ্চাগুলি বকনা বাছুরগুলি হয় সেগুলি পরবর্তীতে মা থেকে 10 গুণ বেশি দুধ দেয়। এবং আমাদের মাধ্যমে কৃত্রিম প্রজনন করালে যে সুবিধাগুলি হয়, প্রথমত গরুকে টেনে হিঁচড়ে কৃত্রিম প্রজনন কেন্দ্রে নিয়ে যেতে হয় না। আমাদেরকে মোবাইলে খবর দিলেই আমরা বাড়ি এসে গরুগুলি কৃত্রিম প্রজনন করে দিই। অন্যান্য সেরাল সার্ভিসের মাধ্যমে কৃত্রিম প্রজনন করালে গরুতে যে রোগগুলি হয় আমাদের দ্বারা কৃত্রিম প্রজনন করালে সেই রোগগুলিও হয় না এবং পরবর্তীতে বাচ্চাগুলিও ভালো জন্ম নেয়। সেই বাচ্চা থেকে পরবর্তীতে আরও বেশি দুধ পাওয়া যায়, যা মা গাভীগুলো থেকে 10 গুণ বেশি পাওয়া যায়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, গাভীকে কৃত্রিম প্রজনন করে যে বাছুর পাওয়া যাবে সে বাছুর যখন মা হবে তার দুধ উৎপাদন ক্ষমতা অনেক বেশি হবে। দুধ বেশি হলেও চিন্তার কোনো কারণ নেই। আপনারা এই দুধ ব্র্যাকের কাছে অতি সহজেই বিক্রি করতে পারবেন। বাজারে যে আরং দুধ পাওয়া যায় তা ব্র্যাকেরই সংগৃহীত দুধ। ব্র্যাক প্রথমে আপনাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে তা সিলিং প্ল্যান্টের মাধ্যমে মিল্ক প্রসেসিং প্ল্যান্টে পাঠায়।
সেখান থেকে দুধ প্রক্রিয়াজাত করে প্যাকেটের মাধ্যমে সারা দেশে বাজারজাত করা হয়। মজিদ ভাই তো সামনেই আছে, আর এই যে হাসান ভাই তো সবকিছু জানেনি। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা শুনেন। আমি তো এই কয়দিন আপনাদেরকে অনেক চেষ্টা করছি, বাট আপনারা কেউ বুঝেন না। এই যে মজিদ চাচার আজকে যা যা আপনারা শুনছেন তা সবই সত্যি। আমিও আপনাদেরকে অনেক বলছি, বাট আপনারা কেউ গায়ে মাখেন না। কিন্তু এখন যেহেতু প্রমাণ পেয়ে গেছেন, আমি আশা করি আপনারা এখন আর কেউ ভুল করবেন না। কি করবেন? করবেন না। কিন্তু একটা কথা, শুধু কৃত্রিম প্রজনন করালেই যে কাজ শেষ তা না, আরও অনেক নিয়ম কানুন আছে। যেমন মনে করেন, গরুর ঘর পরিষ্কার রাখতে হবে, গরুকে ভালো খাবার দিতে হবে, তারপরে ব্র্যাকের একটা পিলেট আকারের খাবার পাওয়া যায় সেটা খাওয়াতে হবে, গরুর রোগ সম্বন্ধে জানতে হবে, গরুকে ঠিকমতো ভ্যাকসিন দেওয়া, গরুর ঘর ঠিকমতো পরিষ্কার রাখা, এমনকি সঠিক সময়ে গরুর চিকিৎসা করা, এগুলি সম্বন্ধে আপনাদের সঠিক জ্ঞান থাকতে হবে। আরে বিচারের মোড় তো অন্যদিকে ঘুরে যাইতেছে, তারপরেও মজিদ ভাইয়ের বিচার হইব। মজিদ ভাই একটা বড় অন্যায় করছে। এত বড় একটা জিনিস যাই না শুনেও সে একা ফল ভোগ করছে, কাউরে কয় নাই, সবাই যে ফাঁকি দিছে। এর বিচার কি হইব আপনারা কোন? এখন থেকে কারো গরু গরম হইলে তার যদি মোবাইল ফোন না থাকে, তাহলে ওই মজিদ মিয়ার মোবাইল দিয়া ওই ব্র্যাক কর্মী ভাই করে খবর দিবে। মোবাইল তো বাইছি। আরে আমার যদি একটা গাবি থাকতো তাইলে মজিদ ভাইয়ের মতন আমিও গুপ্তধন পেয়ে যেতাম। ওরা কপাল আমার, আছে দুইটা ছাগল। মন খারাপের কিছু নাই, আপনার জন্য সুখবর আছে। আমার কাছে অর্থাৎ ব্র্যাকের সব কর্মীর কাছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বীজ আছে, যা দিয়া আপনার ছাগলগুলির কৃত্রিম প্রজনন করাইলে পরবর্তীতে অনেক বেশি বাচ্চা এবং ভালো বাচ্চা পাইতে পারে, যে বাচ্চা থেকেও পরবর্তীতে আরও বেশি বাচ্চা পেতে পারে, যার মাধ্যমে বেশি বেশি মাংস এবং দুধ পেতে পারে। এবং ওই ছাগল থেকে উন্নত মানের চামড়াও পাওয়া যায়, যা থেকে আপনার অনেক আয় হতে পারে। তাই নাকি জলিল ভাই? তাহলে তো আমারও সুখের দিন শুরু হইলো। চা খাওয়ানো লাগবে, কিন্তু চা খাওয়ানো লাগবে। আচ্ছা ঠিক আছে খাওয়াবো না। এই সুখের সময় আমি একটা কথা কই। আচ্ছা ওই ডিব্বার মধ্যে কি আছে তোমরা জানতে চাও না? জলিল, তোমার ওই ডিব্বার মধ্যে কি আছে এবার খুলে খেলে দেখাও তো। কি আছে দেখাও তো, খুলে খেলে। ঠিক করে দাও। এর মধ্যে গরু ও ছাগলের বীজ রাখা হয় এবং এটার মধ্যে নাইট্রোজেন গ্যাস থাকে। নাইট্রোজেনে রাখা হিমায়িত বীজ 20 থেকে 25 বছর ভালো থাকে। প্রয়োজনে যে কোনো সময় এখান থেকে তুলে প্রজনন করা যায়। হিমায়িত বীজ ছিনবেন এই ধোঁয়া থেকে। কিন্তু আরেক প্রকার বীজ পাওয়া যায় যা বরফে রাখা হয়, কিন্তু সেখানে এই ধোঁয়া হয় না এবং এই বীজ 2 দিনের বেশি রাখা যায় না এবং এই বীজ রাখতে হলে ফ্রিজের প্রয়োজন হয়। সাধারণত এই বীজে গর্ভধারণের হার কম হয় এবং বাচ্চাও কম হয়। ব্র্যাকের কর্মীরা এই বীজ ব্যবহার করে না, শুধুমাত্র নাইট্রোজেন গ্যাসে রাখা হিমায়িত বীজ ব্যবহার করে। আমার কাছে একটা লিফলেট আছে, এটার মধ্যে আমাদের ফোন নাম্বার আছে, যেগুলি আপনারা নিতে পারেন। এতগুলো তুই নাকি করতেছি আমি ওই ব্যাপারীর নাতির বিয়ার ব্যাপারে আমি আর নাই।
চললাম আবার কে যাই আমি আর নাই ছাতা কই এই ছাতা কথা তুমি কইরা যখন মরে শেষ করলাম পাঁচটা গোষ্ঠী করে তনি মারলাম ওই গান দাও তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খায়রন লো তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খায়রন লো পায়ে তাহার রূপার নুপুর বাজে তালে তালে পায়ে তাহার রূপার নুপুর মনিতা দা বাসায় আছেন? পাকা চোখে চেয়ে কে? নদীর ঘাটে জি আমি হাসান। ভেতরে আসে। লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খায়রন লো বসেন, আচ্ছা, বসেন। হাত দুখানায় কাচের চুড়ি কলসি দিয়া কাকে জি আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। কিসের প্রস্তাব? হাত দুখানায় কাচের চুড়ি কলসি দিয়া কাকে জি ওই সুমির ব্যাপারে, সুমির বিয়ার আন্তরিক। তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া ও বুঝছি। কি কর সুমি মা?